প্রশ্নের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ঈশানে উড়িল মেঘ, ঈশান কোণ বলতে বোঝায় উত্তর পূর্ব কোণ। নোংর কবিতাটি অজিত দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো সাদা মেঘ কালো পাহাড়। ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের এই রচনা থেকে উত্তরাবে অভিজ্ঞান শকুন্তলম। ধীবর বাস করত চক্রাবতারে। ইলিয়াস কত বছর বয়সে সরবরাহ হয়ে পড়েছিল? 70 বছর বয়সে। ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল কিরবিজরা। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটা পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দের অর্থ মৃত্যু। বক্তৃতার সময় সুকুমার রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়েছিলেন 12টা। ধ্বনি হলো উচ্চারণের একক। দুযুক্ত অবস্থা দুরাবস্থা। দুই থেকে হচ্ছে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কার লেখা কোন কাব্যের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মুকুন্দ চক্রবর্তীর লেখা অম্বিকামঙ্গল কাব্যের অন্তর্গত। কে মঠ অট্টালিকা ধ্বংস করেছেন? পবনপুত্র বীর হনুমান মঠ অট্টালিকা ধ্বংস করেছেন। নোংর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন? নোংর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার দাঁড় টানার কবি স্রোতের বিদ্রুপ ধ্বনি শোনেন। নেক্সট কোশ্চেন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অংশ? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। জেলে আংটিটা কোথায় পেয়েছিল? জেলে আংটিটা পেয়েছিল রুই মাছের পেটে। যে রুই মাছটাকে সে খণ্ড খণ্ড করে কাটছিল। প্রতি বছর ইলিয়াস কি করে তার অবস্থার উন্নতি করতে লাগলো? সকাল থেকে রাত পর্যন্ত ইলিয়াস ও তার স্ত্রী পরিশ্রম করত। তারা সকলের আগে ঘুম থেকে ওঠে, সকলের পরে ঘুমোতে যায়। এইভাবেই তারা উন্নতি করেছিল। 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পত্তি তৈরি করেছিল? ইলিয়াস ও তার স্ত্রী 35 বছর পরিশ্রম করে 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়ার মালিক হয়েছিল। নেক্সট কোশ্চেন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকটিকে? লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের ভদ্রলোকটি হলেন সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই। নেক্সট, লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? ল উচ্চারণের সময় জিভের সামনের দিকে ওপরের পাটির দণ্ডমূল স্পর্শ করে এবং জিভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাই একে পার্শ্বিক ধ্বনি বলে। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে, যেমন হরিয়ে। তিনি তাকে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 3। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান শব্দটির অর্থ লিখে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। কবি কঙ্কন রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় উল্লেখিত ঈশান শব্দের অর্থ উত্তর পূর্ব কোণ। তাৎপর্য, কলিঙ্গ দেশের আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়, তৈরি হয় বন্যার আশঙ্কা। প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে সর্বনাশ ডেকে আনে। ঈশান কোণে মেঘের ঘন ঘটায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রজারা সেই অন্ধকারে নিজেদেরকেও দেখতে পায় না। মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। উদ্ধৃতাংশটিতে সেই ভয়াবহ বিপর্যয় বর্ণনা করা হয়েছে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। অংশটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো। কবি জোয়ারের ফলে নদীর জল ফুলে ওঠা আর ভাটা এলে সেই জল নেমে যায়। জোয়ারের স্রোতের প্রবল শক্তিকে দুর্বল করায় ভাটার টান। কবির জীবন্তরী বাঁধা সংসারের ঘাটে, তার আকুল হৃদয় চায় 7 সাগরে পাড়ি দিতে। কবির বুকে এক বাঁধনহারা উদ্যম জীবনের আশা জাগে। সে আশা জোয়ারের ঢেউয়ের মতো ফুলে ফুলে ওঠে, কিন্তু পরক্ষণেই বাস্তবের ধাক্কায় কবির আশা হাইপেন উৎসাহ ভাটার শোষণের মতো স্তিমিত হয়ে যায়। 4 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দ উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 3। পাশে পাশে সকলে তাকে ঈর্ষা করে, তাকে বলতে কার কথা বলা হয়েছে? সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কি? লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে তাকে বলতে কাহিনীর প্রধান চরিত্র বাস্কীয় জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে। ঈর্ষার কারণ, 35 বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া ও ভাড়াটে মজুরেদের মনিব হয়ে ওঠে ইলিয়াস। তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পত্তি দেখে প্রতিবেশীরা হিংসা করতে শুরু করে।
নেক্সট, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? প্লেটো কে ছিল? বক্তা প্লেটোর দোরগোড়ায় কোন লেখার কথা বলেছেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে উল্লেখিত প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের বিখ্যাত দার্শনিক ও গণিতজ্ঞ। তিনি সক্রেটিসের শিষ্য ছিলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক। উদ্দিষ্ট লেখা, মাস্টারমশাই বলতেন যে প্লেটোর বাড়ির দোরগোড়ায় লেখা ছিল, যারা অঙ্ক জানে না তার বাড়িতে তাদের প্রবেশ নিষেধ। মাস্টারমশাইয়ের মতো স্বর্গের দরজাতেও নাকি ওই একই কথা লেখা আছে। 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। কে কাকে এই কথা বলেছে? বক্তার জীবিকা নিয়ে আর কি বলেছিল? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকে রাজশ্যালক ধীবরকে হাতে বন্দী হওয়া ধীবরকে এই কথা বলেছিল। রাজার নামাঙ্কিত আংটিটি ধীবরের কাছে দেখে নজররক্ষীরা চোর সন্দেহে ধীবরকে বন্দী করে তারা ধীবরকে ধমক দিয়ে জানতে চায় এই আংটি সে কোথায় পেয়েছে। ভীত ধীবর পেশার উল্লেখ করে। সে জানায় জাল বসি দিয়ে মাছ ধরেই সংসার চালায়। তার এই হীন বৃত্তির কথা স্মরণ করেই রাজশ্যালক বিদ্রূপ করেছিল। এই প্রসঙ্গে অদরিদ্র এই ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মজা করেছিল এবং বলেছিল সে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। নেক্সট, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার এই অপমানের কারণ কি? কালিদাস শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিতা কন্যা। শকুন্তলার অপমানের কারণ, দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করেন যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটি হবে স্মারক চিহ্ন। কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারক চিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। 6 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। কলিঙ্গদের ঝড় বৃষ্টি কাব্যাংশের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। সাহিত্যের ক্ষেত্রে নামকরণের গুরুত্ব অপরিসীম। নামকরণ সাধারণত ত্রিবিত্র, চরিতাত্মক, ঘটনাত্মক ও ব্যঞ্জনাত্মক। কবি কঙ্কন মুকুন্দ চক্র রচিত অম্বিকামঙ্গল কাব্যের আখেরিক খণ্ডের অন্তর্গত কাব্যাংশের নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ হলেও পাঠ্যে নামটির আংশিক পরিবর্তন করে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি করা হয়েছে। কলিঙ্গ দেশে হঠাৎ ঈশান কোণে জমা মেঘ সারা আকাশকে ছেয়ে ফেলে পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে। ঘন ঘন বিদ্যুতের চরম ও বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে কলিঙ্গবাসী দিশেহারা হয়ে পড়ে। সবুজ প্রকৃতি ধূসরিত হয়ে যায়। 7 দিন ধরে অবিরাম বর্ষা ও ঝড় বজ্রপাত মানুষের মনে ভয়ের উদ্রেক ঘটায়। কলিঙ্গের প্রজারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়লেও জলস্থল এক হয়ে যাওয়ার পথের চিহ্ন দেখতে পায় না। এই বিশেষ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা জৈমিনী ঋষির নাম স্মরণ করে। অতিবর্ষণের ফলে ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমন ফসলও নষ্ট হয়। সেই সঙ্গে সাপের মতো বিষধর প্রাণীর প্রাদুর্ভাব ঘটে। দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান থেকে শুরু করে নদ নদী সবই কলিঙ্গ দেশকে ধ্বংস করার খেলায় মেতে ওঠে। প্যারা চেঞ্জ করে লিখবে, কলিঙ্গ যে ঝড় বৃষ্টি তাণ্ডবে ধ্বংস করে গুজরাট নগরে বসতি স্থাপনের ইচ্ছা পূরণের জন্যই দেবী চণ্ডী এই প্রাকৃতিক বিপর্যয় ঘটান। যেহেতু সমগ্র কাব্যাংশটিতে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বর্ণনায় মুখ হয়ে উঠেছে, তাই বলা যেতেই পারে কাব্যাংশটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সার্থক হয়েছে। সেই সঙ্গে প্রাকৃতিক লীলায় যেহেতু বর্ণিত হয়েছে, তাই বিষয়াত্মক বা ঘটনাধর্মী নামকরণ হিসাবে কাব্যাংশের নামটি প্রাসঙ্গিক হয়েছে। নেক্সট, ভাগ্য যেন চাকার মতো ঘোরে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। লিও তলস্তয় ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত জৈনক অতিথি মোহাম্মদ শাহকে মন্তব্যটি করলেও মন্তব্যটির উদ্দেশ্য ছিল ইলিয়াস। এমন বক্তব্যের কারণ, 35 বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস তার স্ত্রীর প্রচুর সম্পত্তির অধিকারী হয়। 200 ঘোড়া, 150 গরু মোষ এবং 1200 ভেড়াটার মালিক হয় ইলিয়াস। চারপাশে তার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে। অতিথিরা দূর দূরান্ত থেকে আসতে থাকে এবং ইলিয়াসও উদারভাবে অতিথি সেবা করতে থাকে। কিন্তু নানা কারণে ইলিয়াসের ভাগ্য বিপর্যয় ঘটে। ছেলের সঙ্গে বিবাদে তাকে আলাদা করে দেওয়া, মরক, কিরবিজদের ঘোড়া চুরির ঘটনা, দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে তার পালিত পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। শেষ অবধি নিজের পশমের কোট, কম্বল ইত্যাদির সঙ্গে অবশিষ্ট গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে সে সরবরাহ হয়ে পড়ে। তাদের অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে থাকে। এই অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ইলিয়াসদের করা সাধ্যমতো কাজের বদলে তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব নেয় মোহাম্মদ শাহ। অবস্থান ইলিয়াসের এই মজুর জীবনে রূপান্তরের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা এই মন্তব্যটি করেছেন। 7 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল?
প্যারা চেঞ্জ করে লিখবে উদ্দিষ্ট ব্যক্তি সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি গল্পের প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বিচিত্র ডায়েরিটি লেখক পেয়েছিলেন তারক চৌধুরীর কাছ থেকে। ডায়েরির বিশেষত্ব রহস্যময়কালে বিজ্ঞানী প্রফেসর শঙ্কু ডায়েরিটা প্রথমবার লেখকের কাছে যখন পৌঁছায় তখন তিনি দেখেছিলেন ডায়েরিতে ব্যবহৃত কালির রং ছিল সবুজ, কিন্তু পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করার পরই লেখকের খটকা লাগে, কারণ তিনি দেখেন কালির রং লাল। মনের ভুল ভেবে খাতাটা পকেটে রাখেন। বাড়ি ফিরে আবার খাতাটা খুলতেই লেখকের বুক ধড়াস করে ওঠে, কারণ কালির রং তখন ছিল নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার ঘটে। লেখকের চোখের সামনেই ডায়েরির কালি নীল থেকে হলুদ বর্ণ ধারণ করে। ডায়েরির কালির রঙের পরিবর্তন এক রহস্য গড়ে তোলে। বিস্ময়কর পৃষ্ঠা। এমনকি ডায়েরিটি লেখকের হাত থেকে পড়ে যাওয়ার পর লেখকের কুকুর ভুলু তাতে দাঁত বসালেও ওই খাতার কাগজ তার কামড়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। লেখক বিস্মিত হয়ে যান। আশ্চর্যের বিষয়, দেশলাই দিয়ে আগুন জ্বালিয়েও এবং 5 ঘন্টা উনুনের মধ্যে ডায়েরিটা ফেলে রাখলেও কালির রং বদলেই চলে, কিন্তু ডায়েরি পড়ে না। আশ্চর্যের কথা যে ডায়েরিকে লেখক একসময় অক্ষয় অনিবিস্ময় মনে হয়েছিল তা শেষ পর্যন্ত ডেও পিঁপড়ের পেটে যায়। বিস্ময় হতভম্ব লেখক এই আশ্চর্য ডায়েরির কাহিনীর সত্য মিথ্যার বিচারের ভার পাঠকদের হাতেই ছেড়ে দেন। মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। কোন প্রসঙ্গে এমন মন্তব্য? বক্তা হাড়ে হাড়ে কী টের পেয়েছেন লেখো। সত্যজিৎ রায় রচিত আমাদের পাঠ্য বোমযাত্রীর ডায়েরি রচনায় সংশ্লিষ্ট অঙ্কে প্রফেসর শঙ্কুর মঙ্গল অভিযানের অভিজ্ঞতা বলা হয়েছে। প্রফেসর শঙ্কু দ্বিতীয়বারের প্রচেষ্টায় রকেট নিয়ে মঙ্গল গ্রহে পৌঁছলে, কিন্তু এখানে বিদূষেকর বিপদের সংকেত দিল। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রফেসর শঙ্কু একটা টিলার ওপর ওঠে যখন জায়গাটা দেখার জন্য মনোনিবেশ করেন, তখনই তার নাকে আসে আষ্টে গন্ধ আর একটি অদ্ভুত শব্দ শুনতে পান। একটা বড়সড় ঝিঝি যেন তিরিন্তি তিরিন্তি বলে ডাকছে। হঠাৎ বিকট চিৎকার শুনে প্রফেসরের রক্ত জল হওয়ার উপক্রম। প্রহ্লাদের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। সে ডান হাতের মুঠো ধরে নিয়ে ঊর্ধ্বশ্বাসে লম্বা লম্বা পা ফেলে রকেটের দিকে ছুটে চলেছে। তার পিছনে চলেছে যে জিনিসটা, সেটা না মানুষ, না জন্তু, না মাছ, বরং বলা যায় এই তিনের কিছু মিল আছে। লম্বায় প্রায় 3 হাত পা আছে, হাতের বদলে ডানা, বিরাট মাথা আর দাঁতহীন মুখজোড়া হা, মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ, সারা শরীর আঁশে ঢাকা। জন্তুটা ভালো ছুটতে পারে না। এই মঙ্গলীয় জন্তুর তাড়া করে আসা প্রহ্লাদ ছুটতে ছুটতে রকেটে চড়ে বসেন। বিদূষেকর রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়িয়েছিলেন। এরপর কোনো ক্রমে তারা সবাই রকেটে উঠে পড়েন। তাই শঙ্কুর উক্তি মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আর দেখে হচ্ছে কম বেশি 150 শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। বিশ্বভুবনের অন্য সমস্ত জীবের তুলনায় মানুষ যে শ্রেষ্ঠ সে বিষয়ে আজ আর সন্দেহের অবকাশ মাত্র নেই। মানুষ তার বুদ্ধি, প্রজ্ঞা ও হৃদয়কে সঙ্গে নিয়ে বিশ্ব প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে ব্রতী হচ্ছে তাকে নবরূপে নব সাজে সাজাতে, কিন্তু এর বিপরীতে মানুষ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে গড়ে তুলেছে বিভেদ বৈষম্যের পাঁচিল। জীর্ণ সংস্কারের বলে ও ভ্রান্ত বিশ্বাসের তাড়নায় এক শ্রেণীর মানুষ কিছু মানুষকে হীন দৃষ্টিতে দেখে, অবহেলা করে, কিন্তু এই পৃথিবীর সকল মানুষই মানুষ হিসাবে সমান মর্যাদার অধিকারী। ধর্ম, বর্ণ, ভাষা, দেশ, কালের সীমার ঊর্ধ্বে থাকা মনুষ্যত্বই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। এমনকি বিশ্বদেবতার থাকা বা না থাকাটাও নির্ভর করে মানুষের অস্তিত্বের ওপর, মানুষের ভাবনার ওপর। কেননা মানুষেরই চেতনার রঙে চুনিরাঙা হয়ে ওঠে গোলাপ, হয় সুন্দর। এই কারণে এই পৃথিবীতে একজন মানুষ শেষ পর্যন্ত বিবেচিত হয় তার মনুষ্যত্বের দ্বারা। এই পৃথিবীতে মানুষ এবং মনুষ্যত্বই তাই একমাত্র সত্য এবং শাশ্বত। নেক্সট, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সময় দেহে। সুশৃঙ্খল সভ্য জীবনযাপনের জন্য মানুষ সমাজবদ্ধ হয়েছে, করে তুলেছে ন্যায় অন্যায়ের বিধি। যে ব্যক্তি প্রত্যক্ষভাবে অন্যায় করে সে যেমন ঘৃণ্য, তেমনি অন্যায়কে যে সহ্য করে সেও সমান অপরাধী। অন্যায়ের প্রতিবাদ না করা দুর্বলতারই নামান্তর। চোখের সামনে অপরাধ ঘটতে দেখেও যে নীরব থাকে সে আসলে ভীরু, পলায়নবাদী। তার পরোক্ষ সহায়তা ও প্রশ্রয়ে ফলেই অন্যায়কারী তার অন্যায় কাজ করে যেতে পারে। সমাজে বেড়ে যায় অপরাধের মাত্রা। অন্যায় সহ্য করাটাও তাই অন্যায়। প্রত্যক্ষভাবে অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয় সমাজের জঞ্জাল স্বরূপ, উভয়ের সমাজ ও সভ্যতার শত্রু। তাই মানুষকে শুধু অন্যায় কর্ম থেকে বিরত থাকলেই চলবে না, তাকে অন্যায়ের প্রতিবাদও করতে হবে। সমাজকে অপরাধ মুক্ত করতে হলে নিজের ব্যক্তিগত সদাই যথেষ্ট নয়, চাই প্রতিবাদ ও প্রতিরোধের সৎ সাহস, নতুবা অপরাধীর সঙ্গে তাকেও বসতে হবে এক আসনে। নেক্সট প্রশ্ন, আপনার জন্য ফুটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। অন্যকে মুগ্ধ করা ও সৌরভ দান করাই ফুলের কাজ।
মানুষের হৃদয়কেও তুলনা করা যায় ফুলের সঙ্গে। হৃদয়বান মানুষ কেবল নিজেকে নিয়ে তৃপ্ত থাকতে পারে না, অপরকে ভালোবেসে অপরের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সে পরম তৃপ্তি পায়। ফুল যদি বিকশিত হয়ে তার রূপগন্ধ দান করতে না পারে, তবে সে যেমন ব্যর্থ, তেমনি মানুষ হয়ে জন্মেও যদি কেউ হৃদয়কে প্রসারিত করতে না পারে, তবে সেও ব্যর্থ। মানুষ যে জীবকুলে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে, সে কেবল তার বুদ্ধির জন্য নয়, বুদ্ধির সঙ্গে মনে রাখতে হবে তার উদারতা, হৃদয় ধর্মের কথাও। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আবির্ভূত হয়েছে যারা আত্মসুখের কথা ভাবেননি, পরের জন্য উৎসর্গ করেছেন নিজের জীবন। সেই সব মহান ব্যক্তির আত্মত্যাগ মানুষের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাই মানুষের প্রার্থনাও হওয়া উচিত, জীবন আমার করো ফুলের মতো, শোভার আধার, পবিত্র সুগন্ধে যেন আমি সবাকারে তুষি অনিবার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে সংগ্রহ করে নেবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নাবলী এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।